রাতে শাশুড়িমা ঘরে ঢুকে হেসে বললেন, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না শাশুড়িমা, কিছু হয়নি, আমি ভালোই আছি। তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন, তাহলে এত ভাবছ কেন? তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন খারাপ করো না। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করল, যেন সবকিছু একটু চিন্তা হালকা হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ভর করেছিল। এক সন্ধ্যায় আমি ক্লান্ত শরীরে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। চোখ বন্ধ করে শুয়েছিলাম, যেন সারাদিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় শাশুড়ি মা এসে আমার পাশে এসে বসে রইলেন। তিনি কিছু না বলে চুপচাপ আমাকে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটা নিয়ে আলতোভাবে আমার গায়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি। তিনি আমার অনেক যত্ন নিতেন। আমি তাকে বারণ করতে চাইছিলাম, আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙুল রাখলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই, বরং তোমার মাথায় একটু হাত বুলাতে দাও। এতে তোমার শরীরের ক্লান্তি কমে যাবে। আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল। তিনি আবারও বললেন, অনেকদিন ধরেই কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু কখনো সাহস করে তোমাকে বলতে পারিনি। তারপর তিনি, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় যখন আমি শহরে এসে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি। আমার বয়স তখন 24 বছর। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। পরে আমি চাকরি পেয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাড়িতে মা বাবা এবং স্ত্রী ছিলেন, তবে দুঃখজনকভাবে আমার স্ত্রী 1 বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। তখন আমার শাশুড়িমা শহরে একাই থাকতেন, কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন। আমার শাশুড়িমায় মা বাবাকে বলেছিলেন, কুনাল জামাইকে আমার কাছে পাঠিয়ে দাও, সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে। মা বাবা ভেবেছিলেন এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে, কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আমার মা বাবার কথামতো শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম। শাশুড়িমা প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। তিনি প্রায়ই বলতেন, তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, তোমার স্ত্রী, চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি প্রতিবারই শাশুড়িমাকে শান্ত করতাম, বলতাম, আপনি চিন্তা করবেন না, বাবা শীঘ্রই ফিরে আসবেন। কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়িমা আমার জন্য সবসময় খাবার তৈরি করে রেখেছেন। তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজে হাতে আমাকে খাওয়াতেন। শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম, উনি আমাকে কতই না যত্ন করেন। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মা মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন। তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন, যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত। শাশুড়ি মায়ের বয়স তখন মাত্র 38 বছর ছিল, কিন্তু তার স্নেহময় আচরণ সবসময় স্বাভাবিক ছিল। আমি রাতে প্রায়ই একটু দূরে থাকতে চেষ্টা করতাম, যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি। তাকে আমি অনেক সম্মান করতাম, কারণ তিনি আমার বউয়ের মা, মানে আমারও মা। আমি একজন সাধারণ মানুষ, আমারও আবেগ ছিল। যখন শাশুড়িমা আমার প্রতি যত্নশীল হতেন, মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো। তবে আমি সবসময় নিজেকে সংযত রাখতাম, কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাইনি। শাশুড়ি মায়ের বাড়ি ছিল বেশ বড়, কিন্তু তার জীবনের একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত। তিনি সবকিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায় দূরে থাকতেন। শাশুড়ি মায়ের এই একাকিত্ব আমাকে ভাবাত। যদিও আমাদের বাড়ির অবস্থা এত ভালো ছিল না, তবুও তার প্রতি আমার মমতাও কম ছিল না। শাশুড়ি মায়ের বিয়ের 1 বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল। যখন সেই মেয়ে 18 বছর বয়সে পৌঁছেছিল, তখন তার সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে শাশুড়ি মায়ের আর কোনো সন্তান ছিল না। আমি সবসময় ভাবতাম, শাশুড়ি মা হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন, কিন্তু হয়তো সেটি আমার ভুল ধারণা ছিল। শাশুড়ি মা প্রায় রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন,
তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম, বলতাম শ্বশুরজি কাজের কারণে বিদেশে গেছেন, যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না। যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। শাশুড়িমা সব কথা শোনার পরও মাঝে মাঝে বলতেন, তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না? আমি সবসময় বিনয়ের সাথে উত্তর দিতাম, শাশুড়িমা, আমি তো সবসময় আপনার পাশে আছি, যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন। তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন, যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না। যদি আমি আগেই তার ইঙ্গিতগুলো বুঝতে পারতাম, তবে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতিতে পড়তে হতো না। এক গ্রীষ্মের দিনে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, তাই দ্রুত আমি যখন শাওয়ার নিয়ে বাইরে এলাম, দেখি শাশুড়িমা ঘরের মধ্যে বসে আছেন, হাতে একটা তোয়ালে এবং আরেক হাতে ঠান্ডা শরবতের গ্লাস। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, না, তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছ, তাই তোমার জন্য ঠান্ডা শরবত এনেছি। তিনি শরবতের গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীর তোয়ালে দিয়ে মুছতে লাগলেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল, তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শাশুড়িমা আমাকে দেখে হেসে বললেন, তোমার শরীর বেশ সুগঠিত, তুমি কি জিম করো? আমি হালকা হাসি দিয়ে বললাম, না শাশুড়িমা, ছোটবেলা থেকেই এমনই আছি। তিনি আরও মজা করে বললেন, সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে। তার এই কথা শুনে আমি হাসির সাথে বিশ্বাসটা উড়িয়ে দিলাম। আমার শাশুড়িমা দেখতে খুবই সুন্দর ছিলেন, তার রূপ যে কাউকে মুগ্ধ করতে পারত। কিন্তু যখনই তিনি আমার সামনে আসত, আমি সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। তাই আমি তাড়াতাড়ি শরবতের গ্লাস নিয়ে তাকে বললাম, আচ্ছা, আমি নিজে মুছব, আপনি চিন্তা করবেন না। আমি নিজেই কাজটা করে নিতে পারব, তুমি তো এমনিতেই সারাদিন ঘরের এত কাজ করো। এটা শুনে সে হাসতে হাসতে বলল, এটা তো আমার কর্তব্য। আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমি গভীরভাবে নিঃশ্বাস ফেললাম। আমি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম। ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম। তখন শাশুড়িমা এসে পাশে বসলেন এবং স্নেহের সাথে আমার হাত ধরে খাবার খাইয়ে দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে বললাম, আমি নিজেই খেতে পারব, কিন্তু তিনি শোনেননি, বরং নিজের যত্নের মাধ্যমে আমার পাশে ছিলেন। যখন তিনি আমার হাত ধরেছিলেন তখন কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবে নিজেকে শান্ত রাখলাম। তার এই যত্নশীল আচরণে আমার মনে এক ধরনের স্নেহ তৈরি হলো, কিন্তু নিজেকে বোঝালাম এভাবে না ভাবাই ভালো। এরপর শাশুড়ি মাকে বললাম, আমার পেট ভরে গেছে, এবং দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম। আমার এই আচরণে হয়তো শাশুড়ি মা একটু অপ্রসন্ন হলেন, কারণ রাতের বেলা তিনি আমার ঘরে এসে জানতে চাইলেন, তুমি ঠিক আছো তো? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি বললাম, না না, এমন কোনো কথা নয় শাশুড়িমা। তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং হাসি মুখে বললেন, তাহলে ব্যাপারটা কি? এই বলে তিনি আলতো করে আমার চুলগুলোকে স্নেহের সাথে হাত বোলাতে লাগলেন। তিনি আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেন আমার সারা দিনের পরিশ্রমের ক্লান্তি একটু কমে। অফিস থেকে ফিরে এসে আমি সবসময় একটু ক্লান্ত থাকতাম। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, আর এটা দেখে শাশুড়িমা আস্তে করে বিছানার চাদরটা তুলে আমার গায়ে দিয়ে দিলেন আর বললেন, সব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করো না। তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমার মানসিক অবস্থাটা, কিন্তু আমার মনের অস্থিরতা সহজে কমছিল না। আমি তাকে ঘুমাতে যেতে বললাম। তিনি হঠাৎই আমার ঠোঁটে আঙুল রাখলেন এবং বললেন, তুমি কিছু বলো না, আমি তোমার মাথায় আলতোভাবে হাত বুলাতে চাই, এতে তোমার ক্লান্তি দূর হবে, বললেন তিনি। আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তিনি আরও বললেন, অনেকদিন ধরে তোমার সাথে এভাবে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু তুমি কখনোই আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি। ঠিক সেই সময়ে আমার ফোনের রিংটোন হঠাৎ জোরে বেজে উঠল, আর সেই শব্দে আমি হঠাৎ চমকে উঠে দ্রুত ফোন হাতে নিয়ে একপাশে সরে গেলাম। আমি লজ্জিতভাবে বললাম, আমাকে ক্ষমা করবেন, আর এই বলে ফোন হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। শাশুড়ি মা ঘরে বসেই আমাকে ডাকছিলেন, কিন্তু আমি তার কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি নিচে গার্ডেনের দিকে চলে এলাম। গার্ডেনে এসে আমি ভাবতে লাগলাম, যদি এই ফোন না বাজত তাহলে হয়তো আমি নিজেই বড় বিপদে পড়ে যেতাম। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে, এটাই সবার জন্য ভালো হবে। এই সব ভাবতে ভাবতে আমি যখন ফোন তুললাম, তখন আমার পুরনো বন্ধু রমেশ কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আমাকে বলল, কুনাল, আমি তোমার কোম্পানিতেই কাজ শুরু করেছি, এবার আমরা একসাথে কাজ করতে পারবো। রমেশ আমার শৈশবের বন্ধু, যে আমার গ্রামের পাশের বাড়িতেই থাকত। আমি তাকে আগেই বলেছিলাম যে আমি শহরে এসে একটা কোম্পানিতে কাজ করছি।
আর আজ সে নিজেও সেই একই কোম্পানিতে যোগ দিয়েছে। তোমার চাকরি হয়ে গেলে কিছুদিন পর আমিও সেই একই জায়গায় চাকরি করব। রমেশ বলল। আমাদের শৈশবের বন্ধুত্ব ছিল খুব গভীর, আর সেই জন্যই আমরা একসাথে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। এরপর আমি ফোনটা রেখে নিজের ঘরের দিকে চলে এলাম। যখন আমি ঘরে ফিরে এলাম তখন দেখলাম শাশুড়ি মা তাদের ঘরে চলে গেছেন। আমি দ্রুত নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি ভাবতে শুরু করলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এটাই আমাদের সকলের জন্য ভালো হবে। যদি কোনোভাবে এই সম্পর্কের সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে পরবর্তী সময়ে আমার জন্য বড় বিপদ হতে পারত, কারণ আমি তাকে অনেক সম্মান করি। এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল যখন শাশুড়ি মা দরজায় টোকা দিয়ে বলছিলেন, কুনাল, আজ ডিউটিতে যাওয়ার কথা ভুলে গেছো নাকি? এটা শুনে আমি তাড়াতাড়ি সাড়া দিয়ে উঠলাম এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমি সরাসরি আমার ডিউটিতে রওনা হলাম। আজ আমি কোনো নাস্তা করিনি, এমনকি শাশুড়ি মায়ের সাথেও একটাও কথা বলিনি। তিনি আমাকে পেছন থেকে ডাকছিলেন, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। কোম্পানিতে পৌঁছে দেখলাম রমেশ সেখানে আমার জন্য অপেক্ষা করছে। রমেশকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আমরা দুজনেই আমাদের কাজে মন দিলাম। দুপুরের খাবারের সময় রমেশ আমার সাথে অনেক গল্প করল। সে হেসে বলল, আমি তো এখানে হোস্টেলে থাকি আর তুই নিজের শাশুড়ির সাথে থাকছিস, ভালোই তো মজা করছিস। তুই তো বাড়ির রান্না করা খাবারও খাস, আর আমি হোস্টেলের বাজে খাবার খেতে বাধ্য হচ্ছি। আমি মুচকি হেসে বললাম, রাতের ডিনার আমরা একসাথে করব। রমেশ বলল, কিন্তু আমি তো তোর শাশুড়ির বাড়ির ঠিকানা জানি না। আমি বললাম, এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেব। দিনটা পুরোপুরি অফিসেই কাটল। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি রমেশকে আমার লোকেশন পাঠিয়ে দিলাম। বাড়ি এসে দরজার সামনে শাশুড়ি মা আমাকে অপেক্ষা করতে দেখলেন। যখন তিনি আমার কাছে এলেন আমি একটু দূরে সরে গেলাম, কারণ গত রাতের ঘটনাটা নিয়ে আমি খুবই বিব্রত ছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আজ সন্ধ্যায় আমার একজন বন্ধু আসছে। যদি সম্ভব হয় তুমি তার জন্য রাতের খাবার তৈরি করে দিও। সে হোস্টেলে থাকে। শাশুড়ি মা হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনের জন্যই ভালো করে ডিনার তৈরি করে দেব। তুমি আমার সাথে কথা বলছো না কেন? শাশুড়ি মা বললেন। আমি কিছু না বলে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেলাম। সন্ধ্যায় যখন আমার বন্ধু রমেশ আমাদের বাড়িতে এলো তখন দরজা শাশুড়ি মাই খুললেন। আমি তখন বাথরুমে ছিলাম। যখন বাইরে এসে দেখি রমেশ আর শাশুড়ি মা সোফায় বসে হাসি মুখে গল্প করছে। তাদের এভাবে কথাবার্তা বলতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর রমেশ আমাকে মজা করে বলল, তোর শাশুড়ি তো খুবই মজার মানুষ, এখানে থাকলে তো তুই বেশ ভালোই আছিস। ওর কথা শুনে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হল। গত রাতের ঘটনাগুলো মনে পড়ে আমি আবার একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি দ্রুত সেই ভাবনাগুলো ঝেড়ে ফেলে দিলাম এবং রমেশের সাথে গার্ডেনে গিয়ে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পর শাশুড়ি মা আমাদের জন্য নাশতা নিয়ে এলেন। রমেশ আর শাশুড়ি মা একে অপরকে দেখে একটু হাসি দিল। নাশতা রেখে শাশুড়ি মা আবার নিজের ঘরের দিকে চলে গেলেন। রমেশের সাথে গল্প করতে করতে হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনটা বাড়ি থেকে এসেছিল। আমি কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেলাম। আমার মা বাবা আমার খোঁজ খবর নিচ্ছিলেন এবং বললেন, অনেক দিন হয়ে গেল, তোর সাথে তেমন কথা হয়নি। আমি মা বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি, তাই প্রায় 15-20 মিনিট ধরে ফোনে তাদের সাথে কথা বললাম। কথা শেষ করে যখন বাইরে এলাম তখন দেখলাম গার্ডেনে শাশুড়ি মা আর রমেশ একসাথে বসে মিষ্টি কথোপকথনে মগ্ন। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াতেই তারা দুজনেই হঠাৎ চুপ করে গেল। রমেশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাই, এখন আমি উঠি। আমি তাকে বললাম, তুই তো ডিনার করিসনি, খেয়ে তারপর যাস। সে হেসে বলল, আন্টি এত ভালো নাশতা খাইয়েছে যে আমার পেট একেবারে ভরপুর, আর ডিনার করতে পারবো না। আরেকদিন এসে খাবো। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল। রাতের খাবার আমি আর শাশুড়ি মা একসাথে খেলাম, কিন্তু আমরা একে অপরের সাথে বিশেষ কোনো কথা বলিনি। ডিনার শেষ করে আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম এবং দরজাটা ভেতর থেকে লক করে দিলাম, যাতে শাশুড়ি মা আমার ঘরে আর না আসেন। এরকমই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। আমার আর রমেশের বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা প্রায়ই দুপুরের খাবার এবং রাতের খাবার একসাথে খেতাম, আর কখনো কখনো রমেশ আমার বাড়িতে থেকে যেত। এক রাতে রমেশ আমার ঘরে আমার সাথে শুয়েছিল।
হঠাৎ গভীর রাতে আমার প্রচণ্ড পিপাসা পেল, তাই আমি উঠে বসে দেখি রমেশ পাশে নেই। আমি ভাবতে শুরু করলাম, সে রাতের বেলায় কোথায় গেল। আমি যখন পানি নিতে কিচেনের দিকে গেলাম, দেখি রমেশ শাশুড়ি মায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে তার সাথে গল্প করছে। আমি কাছে যেতেই বশির আমাকে বলল, আমার খুব পিপাসা পেয়েছিল, তাই আমি পানি নিতে উঠেছিলাম। পথে তোমার শাশুড়ি মা আমাকে দেখলেন এবং কথা বলতে শুরু করলেন। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি কিচেন থেকে পানি নিয়ে আসছি। পানি নিয়ে যখন ফিরে এলাম, তখন তাদের কথাও শেষ হয়ে গিয়েছিল। রমেশ আবার আমার সাথে ঘরে ফিরে এলো। আমি যখন বিছানায় শুয়েছিলাম, তখন আমার মনের মধ্যে একটু অস্বস্তি হতে লাগল। আমি যখনই শাশুড়ি মা এবং রমেশকে একসাথে কথা বলতে দেখতাম এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখন তারা হঠাৎ চুপ হয়ে যেত। তবে আমি ভাবলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি। তাই সেই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন আমি ডিউটিতে গেলাম, দেখি রমেশ আসেনি। আমি ওকে ফোন করলাম, আর ও বলল যে সে গ্রামের কাজে গেছে। রমেশ ছাড়া আমারও কাজের মধ্যে মন বসছিল না। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, দেখি শাশুড়ি মা অনেক মজাদার খাবার তৈরি করেছেন। আমি মজার ছলে জিজ্ঞাসা করলাম, আজ আপনি এত খাবার কেন তৈরি করলেন? তিনি হাসিমুখে বললেন, আজ মন চেয়েছিল, তাই বানিয়ে ফেললাম। কিন্তু খাবারের পরিমাণ দেখে মনে হচ্ছিল যেন 3 জনের জন্য খাবার বানানো হয়েছে। যদিও বাড়িতে আমরা শুধু 2 জন ছিলাম, আমি আর শাশুড়ি মা। তবে আমি আর কোনো প্রশ্ন করিনি এবং চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেলাম। রাতে আমি শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ গভীর রাতে শাশুড়ি মায়ের ঘর থেকে কোনো শব্দ আসতে শুরু করল। রাতে আমি শাশুড়ি মায়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো উনি ফোনে শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছেন, কারণ উনি অনেক দিন ধরে বাইরে আছেন। শাশুড়ি মায়েরও কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, এটাই ভেবে আমি বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে আবার ঘুমিয়ে পড়লাম। এইভাবেই আমার দিনগুলো কাটছিল, কিন্তু রমেশকে 1 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল। সে এখনও ফিরে আসেনি। রাতের বেলা শাশুড়ি মায়ের ঘর থেকে আসা শব্দগুলো আমাকে বেশ অস্থির করত, কিন্তু আমি ভাবতাম উনি হয়তো নিয়মিতই ফোনে কথা বলছেন, তাই আমি বিষয়টি উপেক্ষা করতাম। প্রতিদিন সকালে আমি রমেশকে ফোন করার চেষ্টা করতাম, কিন্তু সে ফোন কেটে দিত। আমি মনে করতাম হয়তো সে কোনো কাজে ব্যস্ত। ধীরে ধীরে রমেশের কোনো খবরই পাচ্ছিলাম না। সে অফিস আসা বন্ধ করে দিয়েছিল, আর আমার ফোনও ধরছিল না। তবে প্রতিদিন রাতে যখন আমি বাড়ি ফিরতাম, শাশুড়ি মা 3 জনের জন্য খাবার তৈরি করে রাখতেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম, উনি কিছু না কিছু অজুহাত দিতেন। এসব ঘটনা আমাকে অনেকটা চিন্তিত করে তুলেছিল। রাত গভীর, আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি কারো সাথে হাসি মুখে কথা বলছেন। কৌতূহল ভর করল এবং মনে হলো একবার গিয়ে দেখে আসি তিনি কার সাথে এত হাসি মুখে কথা বলছেন। কিন্তু আবার নিজেকে সংযত করলাম, ভাবলাম হয়তো শ্বশুরমশাইয়ের সাথেই কথা বলছেন। এসব পারিবারিক ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। তবুও আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। শেষ পর্যন্ত অর্ধ ঘণ্টা অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলাম এবং পা টিপে টিপে শাশুড়ির ঘরের দিকে এগোলাম। ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। আমি জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম শাশুড়ি মশাই কারো সাথে কথা বলছেন। আমি শুনতে পেলাম তিনি বলছেন, তুমি তো ভালোই কুণালকে বোকা বানালে। নিজের নাম শুনে আমি বিস্মিত হলাম এবং ভাবতে লাগলাম, এই মানুষটি কে হতে পারে। আমি একটু এগিয়ে উকি দিয়ে তাকালাম, আর দেখলাম আমার পুরনো বন্ধু রমেশ সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। রমেশ হাসিমুখে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল আর বলছিল, আপনার সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করেছে। এই দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং বুঝতে পারলাম পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক নয়। রমেশ আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু শাশুড়ি মায়ের প্রতি তার এই আচরণ আমাকে অবাক করেছিল। রমেশ বলছিল, কুণালকে আমি মিথ্যে বলছি যে আমি গ্রামের কাজে গিয়েছি। তাদের দুজনের কথা শুনে আমি পুরো ঘটনা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি দ্রুত রাগে ফেটে পড়ে দরজার দিকে গেলাম। দরজার কড়া খোলা ছিল, তাই আমি এক ধাক্কায় সেটি খুলে ফেললাম। রমেশ আমাকে দেখে হতবাক হয়ে গেল। সে বলল, কুণাল, তুমি এখানে? আমি বললাম, এটা আমার প্রশ্ন করার কথা। তুমিই বলো, তুমি এখানে কি করছো, তাও এমন রাতে? আমার শাশুড়ির সাথে? রমেশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি আর অপেক্ষা না করে তাকে চড় মারলাম। আমি বললাম, তুমি আমাকে কত মিথ্যে বলবে? তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলে। আমার সাথে এভাবে প্রতারণা করলে কেন? রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মাও চুপ করেছিল। রমেশ বলল,
প্রথমবার যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম তখন তোমার শাশুড়ি আমার পাশে এসে বসে আমার সাথে কথা বলা শুরু করলেন। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল এবং একদিন তার নম্বরও আমার সাথে শেয়ার করলেন। এরপর থেকে আমাদের কথাবার্তা বাড়তে লাগল। এক রাতে তিনি আমাকে বাড়িতে ডাকলেন এবং বললেন, কুণালকে মিথ্যে বলো, তুমি গ্রামের কাজে গিয়েছ। তারপর থেকে প্রায় প্রতিদিনই তিনি আমাকে ডেকে আসতেন। এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি অবাক হলাম যে শাশুড়ি কেন 3 জনের জন্য খাবার তৈরি করতেন। রমেশ তখন বলল, বিশ্বাস করো কুণাল, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু বিভ্রান্ত হয়েছিলাম। আমি তাকে রাগের সাথে বললাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রমেশকে বললাম, আর ধোঁকার পরিণাম তুমি খুব ভালোই জানো। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। রমেশ আমার সামনে হাত জোট করে অনুরোধ করতে লাগল, কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। এরপর আমি শাশুড়ি মাকে বললাম, আপনি এই কাজ করার আগে একবারও ভাবলেন না? আপনি বিবাহিত, আপনার নিজের স্বামী আছে। শাশুড়ি মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, তোমার শ্বশুর যখন থেকে দেশের বাইরে গেছে তখন থেকে একবারও ফিরে আসেনি। সে তো ফোনেও আমার সাথে তেমন কথা বলে না। আমারও কিছু আবেগ আছে যা পূরণের জন্য একজন স্বামীর প্রয়োজন। কিন্তু যদি স্বামী সঙ্গ না দেয় তাহলে একজন নারীর আর কি করার থাকে? আমি ধীরে ধীরে শান্ত হয়ে বললাম, আমি বুঝি শ্বশুরমশাই আপনাকে সময় দিতে পারেন না। তিনি দূরে থাকেন, কিন্তু তার সবটাই তো আপনাদের জন্য। তিনি বিদেশে গিয়ে কষ্ট করছেন যাতে আপনারা এখানে ভালো থাকতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কত পরিবার এমন আছে যারা টাকার অভাবে দিন কাটায়, না খেয়ে ঘুমাতে যায়? আপনাকে কখনো এমন কষ্ট সহ্য করতে হয়নি। আমার কথা শুনে শাশুড়ি মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। শাশুড়ি মা খুব লজ্জিত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাকে কিছু না বলে আমি সরাসরি আমার ঘরে ফিরে এলাম। এরপর শ্বশুরমশাইকে একটি বড় মেসেজ লিখলাম। তবে শাশুড়ি মায়ের ঘটনাগুলো আমি শ্বশুরমশাইকে জানাতে পারিনি। কয়েকদিনের মধ্যেই শ্বশুরমশাই আমার মেসেজ পড়ে বাড়িতে ফিরে এলেন। তাকে দেখে শাশুড়িমা প্রথমে খুব খুশি হলেন, কিন্তু ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন, হয়তো আমি শ্বশুরমশাইকে সব বলে দিয়েছি। আমি জানতাম যদি শ্বশুরমশাইকে সব সত্যি বলতাম তাহলে এই পরিবার হয়তো ভেঙে যেত, যা আমি কখনোই চাইনি। আমি মেসেজে শ্বশুরমশাইকে লিখেছিলাম যে শাশুড়িমা আপনাকে খুব মিস করছেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। যদি আপনি তাড়াতাড়ি ফিরে না আসেন তবে হয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এই কথা শুনে শ্বশুরমশাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত বাড়িতে ফিরে এলেন। যখন শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে এ বিষয়ে কথা বললেন, তিনি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লেন। শাশুড়ি মা বুঝে গেলেন যে আমি শ্বশুরমশাইকে মিথ্যে বলেছি। এরপর থেকে শ্বশুরমশাই ও শাশুড়ি মা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। আমি আর এসব বিষয়ে বাবাকে জানাইনি। আমার শাশুড়ি মা এখন আগের থেকে ভালো আছেন। তার ভালো থাকা দেখে আমারও ভালো লাগত। সত্যি জীবন মানুষকে কত কিছুই না শিক্ষায়। আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে একটি ভাড়া করা রুমে থাকতে শুরু করলাম এবং রমেশ এর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ঘটনার জন্য দায়ী কে? আমার শ্বশুর, আমার শাশুড়ি, নাকি আমার বন্ধু রমেশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।